রসগোল্লা, রসগোল্লা দাও আমাকে, বলছি আমায় ভালো রসগোল্লা দাও তো এক হাঁড়ি। এ কি হলো, কলসির ভেতরে এটা হাতে, আমার হাতে ঠান্ডা ঠান্ডা কি ঠেকছে। দাঁড়াও তো বাইরে বের করি। ও বাবা গো, সর্বনাশ! এটা তো সাপ, এত কালো রঙের কুচকুচে সাপ। এ সাপ তো আমাদের কামড়াবে, কামড়ালেই তো। তুমি এ কি করেছো গো? হাড়ির ভেতর থেকে সাপটা ফেলে দাও না। আমি তো সাপটাকে ফেলতে পারছি না, আটার মতো সাপটা যেন আমার হাতে লেগে রয়েছে, হাত বেয়ে ওপরে উঠে আসছে তো। রতনপুর গ্রামে বকুলদের বাড়ি। আজ সকাল থেকেই বকুল বড় বায়না ধরেছে সে গরম ভাত আর তার সঙ্গে মাছ ভাজা খাবে। মা, আজকে আমি ভাতের সঙ্গে মাছ ভাজা খাবো। অনেক দিন মাছ ভাজা খাইনি, সে আগের মাসে একবার খেয়েছিলাম। মাছের যে অনেক দাম রে বকুল, আমরা মাছ কিনবো কোথা থেকে? তার চেয়ে বরং গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দি, মেখে দেবো লঙ্কা দিয়ে, তুই আর আমি খাবো। তোর বাবা যখন ফিরে আসবে তখন না হয় তার জন্য একটু ডাল রান্না করে দেব। সে তো কতদিন ধরে সকালে প্রত্যেক দিন আমি ভাত আর আলু সেদ্ধই খাই, আজকে একটু মাছ খাবো। বাবা যখন আসবে তখন আমি বাবাকে বলবো মাছের কথা। আমরা যে বড় গরিব রে, মাছ কোথায় পাবো? একদিন মাছ কিনতে গেলে সেই টাকায় যে অনেক আলু কেনা যায়। আমাদের পাশের বাড়ির নিতাইরা মাঝে মাঝে মাছ খায়, তাহলে আমরা কেন খেতে পারি না? ওদের যে নিজের জমি আছে, নিতাইয়ের বাবা জমিতে চাষ করে, তারপরে সেই চাল ধান বিক্রি করে ওরা টাকা পায়। আমাদের যে নিজের জমি নেই মা, আর এই খরার সময় অন্যের জমিতে কাজ করেও তোর বাবা বেশি টাকা যে জোগাড় করতে পারে না। একদিন মাছ খেতে কত টাকা লাগবে মা? বাবাকে বললেই বাবা তো আমার জন্য মাছ কিনে আনবে। একবার বললে কথা শুনিস না কেন রে? গরিবের ঘরে জন্ম নিয়েছিস যখন, তখন গরিব হয়েই থাকতে হবে। তোর তো বড় লোকের ঘরে জন্মানোর দরকার ছিল, তাহলে প্রত্যেক দিন মাছ মাংস খেতে পারতিস। বাবা আসু, বাবাকে আমি বলবো তুমি আমায় বকেছো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। বকুল বারান্দার একপাশে মুখ ভার করে বসে থাকে। গীতা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। একটু পরে বকুলের বাবা নারায়ণ ফিরে এসে বকুলকে দেখে বলে, কি হয়েছে? আমার মেয়েটার আবার কি হলো? অমন মুখ করে বসে আছে কেন? তোমার মেয়ের শখ হয়েছে, তার এখন মাছ ভাজা চাই, তিনি গরম ভাত দিয়ে খাবেন। কিন্তু মাছ ভাজা কোথায় পাবো বলো তো আমরা? আমার মেয়ের যখন ইচ্ছে হয়েছে মাছ খাবে, তখন আমি ঠিক মাছের ব্যবস্থা করার চেষ্টা করব। আজকে না হলেও কালকে আনবো, বুঝলি বকুল মা? আমি দেখছি ঠিক মাছ আনবো, রাগ করে না মা। আমি তো জানি মা আমাকে একটুও ভালোবাসে না, বাবা আমাকে ভালোবাসে। বাবা, তুমি কাল আমার জন্য মাছ নিয়ে আসবে তো? চেষ্টা করবো রে, চাষের অবস্থা একদম ভালো নয়, এখন টাকা যে কোথা থেকে পাই, দুদিন পরে আমরা যে কি খাবো তারই তো কোনো ঠিক নেই। এমন অবস্থার মধ্যে তুমিও মেয়ের কথা শুনে পাগল হয়ে মাছ খাওয়ার কথা বলে দিলে। বলছি, মাছের যে কত দাম তোমার জানা আছে? আরে মেয়েটার জন্য যদি এটুকু করতে না পারি, তাহলে আমি আবার বাবা হলাম কি করে? আমার মেয়েটার কোনো শখ যদি আমি পূরণ করতেই না পারি, একটু মাছ না হয় খেতেই চেয়েছে, আমি কালই যাব। কালই বাজারে গিয়ে যদি বাকিতে মাছ পাওয়া যায় খুব ভালো হয়, তাহলে সেই চেষ্টা করব কাল। আমি ছোট মাছ খাবো না, ও বাবা, আমি বড় মাছ খাবো। তুমি একটা বড় মাছ নিয়ে আসবে মা, সেটাই ভেজে রেখে দেবে, আমরা অনেক দিন ধরে খাবো। ওই যে আমাদের গ্রামের ওই বড় দিঘিতে যখন ছেলেরা জাল ফেললো, তখন বড় বড় মাছ উঠেছিল। আমাদের গ্রামের সবাইকে তারা একটা করে মাছ দিয়েছিল, ওই রকম বড় মাছ খাবো। ওই পুকুরটা আগে যাদের ইজারা নেওয়া ছিল তারা বড় ভালো ছিল, তাই প্রত্যেক বছর মাছ ধরলে তারা গ্রামবাসীদের একটা করে দিত, কিন্তু এখন আর দেয় না, সব মাছ নিয়ে চলে যায়। রান্নাঘরের পেছনের দিকের চালটা ভেঙে পড়েছে, বর্ষা হলে সেখান থেকে জল পড়বে, ওই চালটা সারানোর একটা ব্যবস্থা করতে হবে।
সব হবে গো, কয়েকটা দিন যাক, একটু চাষের কাজটা ভালো হোক, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাত যা হয়েছে তাই দাও, আজকে বকুল আর আমি একসঙ্গে খেতে বসবো। বকুল চলে আয়, আমি স্নানটা সেরে আসি। পরদিন সকালে মাঠের কাজে যাওয়ার আগে নারায়ণ গিয়ে পৌঁছলো বাজারে। বাজারে মাছ বিক্রি হচ্ছে। সেখানে চেনা মাছের দোকানদারের কাছে গিয়ে নারায়ণ বলল, বলি ও সদাশিব, এই একটা বড় মাছ দাও না আমায়। এখন টাকা দিতে পারবো না, তবে কিছুদিন পরে চাষের কাজের টাকা পেলে সেখান থেকে তোমায় একটু একটু করে শোধ করে দেব। মাছের যা দাম তুমি তা তো জানোই নারায়ণ ভাই, এই মাছ বাকি তো তোমায় আমি দিতে পারবো না। অন্তত অর্ধেক টাকা দাও, তারপর না হয় বাকিটা তুমি দিয়ে দিও। অর্ধেক টাকা দেওয়ার মতো টাকা যে এখন আমার কাছে নেই। তাহলে তো বড় বিপদ হয়ে গেল। একই এমন অবস্থা যে এই পাড়ার মধ্যে বাকিতে মাছ দেওয়ার চলবে না, আমার তো মহাজনের কাছ থেকে মাছ কিনে আনতে হয়। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি আর করব বলো, মেয়েটা মাছ খেতে চাইলো, বড় আবদার করছিল গো। নারায়ণ সদাশিবের কাছে মাছ পেল না। ফিরে আসার পথে তার দেখা হলো তার বন্ধু বিমলের সাথে। আরে নারায়ণ, মাঠের কাছে না গিয়ে আজ এখানে বাজারে এসেছিস কেন? মেয়েটা একটু মাছ খেতে চেয়েছিল, যদি বাকিতে মাছ পাওয়া যায় তাই বাজারে গিয়েছিলাম। এই বাজারে বাকিতে মাছ পাওয়া যাবে না রে, আর তুই মাঠের কাজে চল, চাষের কাজ একটু ভালো হলে তারপর না হয়। ঠিকই বলেছিস বিমল, আমাদের দুঃখের কথা কেউ বোঝে না। এদিকে নুন আনতে পান্তা ফুরোয়, এদিকে মেয়েটাও ছোট, কিছুই বুঝতে না পেরে মাছ খেতে চেয়েছে। বাজারে সদাশিবের কাছে মাছ আনতে গিয়ে শুধু শুধু অপমানিত হলাম। আর দুঃখ করিস না, তুই ভালো মানুষ, ভালো মানুষদের সঙ্গে খারাপ কিছু হয় না। দেখবি একদিন দিন বদলাবে, কিচ্ছু হবে না, তখন অনেক মাছ কিনে খেতে পারবি। দিন বদলাবার আশা মনে নিয়ে নারায়ণ বাড়িতে ফিরল, কিন্তু মাছ না পাওয়ার কথা শুনে বকুল খুবই কান্নাকাটি করতে লাগলো। শোন, একদম চুপ করে থাক, না হলে কিন্তু এবার আমার হাতে তুই মার খাবি। আর তুমিও যেমন আগে আগে মেয়েটাকে বলে দিলে, এখন মাছের জোগাড় করতে না পারলে মেয়েটা যে মনে মনে কষ্ট পাবে। আরে এটা তো আমিও জানতাম। আমাদের পোড়া কপাল, যদি এমন কিছু হতো, ঈশ্বর যদি আমায় সাহায্য করত, তাহলে মেয়েটাকে আর কাঁদতে হতো না। ভগবান আমাদের এত দুঃখ দিল কেন? আমরা এত গরিব যদি না হতাম, তাহলে বাবাকেও আমার জন্য কষ্ট পেতে হতো না। আর আমিও যে মাছ খেতে চাই, সেটাই আমাদের সাহায্য করো ভগবান, আমাদের একটু সাহায্য করো। সেদিন রাতের বেলা ঘুমোতে ঘুমোতে একটা আশ্চর্য স্বপ্ন দেখল বকুল। এটা তো আমাদের জমি, সেই যে জমিটা বাবা বন্ধক রেখেছিল আর ছাড়াতে পারেনি। আরে জমির ওইখানটায় কে দাঁড়িয়ে আছে? বকুল, তুই মাছ খেতে চেয়েছিলি না? তাই তোকে আমি একটা জিনিস দেব। কি জিনিস? তোকে আমি এমন একটা জিনিস দেব যা পৃথিবীতে কোথাও কারো কাছে নেই। এমন জিনিস পৃথিবীর কারোর কাছে কোথাও নেই। তুমি আমায় কি দেবে বলো না? তুমি আমায় মাছ ভাজা দেবে? মাছ ভাজা তো তোকে আমি দিতে পারবো না, তবে একটা কলসি দিতে পারি। সেই কলসিটা হলো জাদুর কলসি। ওটার ভেতরে হাত ঢোকালে তুই যা চাইবি তাই সেখান থেকে বার করে আনতে পারবি। এমন আবার হয় নাকি কলসির ভেতরে হাত ঢুকিয়ে যা কিছু আমি আনতে পারবো? এই দেখ, এই হলো সেই কলসিটা। এই কলসিটা তোদের এই জমির কাছে মাটির তলায় এইখানে পোঁতা আছে। এখান থেকে তোকে এটা বার করে নিয়ে যেতে হবে। কেউ যদি খারাপ উদ্দেশ্যে ওই কলসির ভেতরে হাত ঢোকায়, তাহলে তার কিন্তু ভালো হবে না। কথাটা বলে মেয়েটা চলে যায়। আরে দাঁড়াও, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি কলসিটা আমার দাও। কোথায় চলে যাচ্ছ তুমি? ধরফর করে ঘুম থেকে যখন বকুল ওঠে, তখন সকাল হয়ে গিয়েছে।
তার গায়ে অল্প জ্বর। মা মা, আমি কাল একটা স্বপ্ন দেখেছি। একটা মেয়ে আমায় একটা কলসি দিয়েছে। আমাদের যে জমিটা ওই মহাজনের কাছে বন্ধক আছে, সেই জমিতে। বলি, মাছ খেতে না পেয়ে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? ওই জমির মধ্যে কলসি রয়েছে কোথায়? আর তুই সেটা দেখলিই বা কি করে? আমি দেখেছি মা, ওইখানে গেলে কলসিটা জমির নিচ থেকে বার করে আনতে পারবো। আর ওই কলসিটা হলো জাদুর কলসি। ওর ভিতরে হাত ঢুকিয়ে আমি যা চাইবো তাই পাবো। এমন সময় নারায়ণ সেখানে এসে পৌঁছলো। নারায়ণ সব কথা শুনে বলল, মেয়েটা তোমার মিথ্যে কথা বলে না, বলেছে যখন তখন নিশ্চয় কোনো ব্যাপার আছে। আরে, মেয়েটার সঙ্গে তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? মেয়েটা স্বপ্ন দেখে এসব কথা বলছে, আর তুমিও সঙ্গ দিচ্ছ। সকালের খাওয়া দাওয়া সেরে তুমি মাঠে চলে যাও। বকুলকে কিভাবে শায়েস্তা করতে হয় সে আমি ভালো করেই জানি। আমার কথা তোমরা শোনো, একবার অন্তত এই জমির কাছে চলো। সেখানে যদি সেই জাদুর কলসি না পাওয়া যায়, তাহলে আমি কখনো আর ওই কথা বলবো না। যে মেয়েটা আমায় ওই কথা বলে গেছে তাকে আমি বিশ্বাস করি। মেয়েটা খুব ভালো। আচ্ছা, তাহলে একটা কাজ করো, সকালের খাবার খেয়ে নে, তারপর তুই আমার সঙ্গে চল। যদি ওখানে কিছু পাওয়া যায় তাহলে তোকে নিয়ে আমি ফিরে আসব, না হলে ওখান থেকে কারো সঙ্গে তোকে পাঠিয়ে দেব, আর আমি মাঠে চলে যাব। ভাত খেয়ে বকুল আর নারায়ণ গিয়ে পৌঁছলো তাদের সেই বন্ধকি জমির কাছে। সেখানেই তখন বিমল রয়েছে। আরে নারায়ণ, বকুলকে নিয়ে এই সময় কোথায় যাচ্ছিস? এই তো তেমন কিছু না, এই জমির কাজটা একটু বকুল যাবে বললো, তাই বললাম চল। খরার সময় জমিদারের কাছ থেকে জমি বাঁধা রেখে যে টাকা নিলি, সেই টাকা তো আর ফেরত দিতে পারবি বলে মনে হয় না। এত ভালো একটা জমি হাত থেকে চলে গেল। কি করবো বলো তো, মেয়েটা তখন খুব শরীর খারাপ ছিল। ঘরে দানা পানি নেই, খাবার ওষুধপত্র সব জোগাড় করতে তো টাকা দরকার। কিন্তু মহাজন এত বেশি চড়া সুদে টাকা দিল, সে টাকা আর শোধ করতে পারলাম না। ওই দেখো বাবা, ওইখানটায় আমি কাল রাতে দাঁড়িয়েছিলাম। আর ওই যে জমির শেষে ওই জায়গাটা, ওই গাছতলাতে মাটির তলায় পোঁতা রয়েছে সেই কলসিটা। কিসের কলসি বলতো? আরে ওইখানে আমাদের একটা কলসি পোঁতা ছিল, ফাঁকা কলসি, যেটার কথা এতদিন পর বকুলের মনে পড়েছে। চল তো দেখি, কোদালটা সঙ্গে করে এনেছি, মাটিটা খুঁড়েই দেখি। নারায়ণ মাটি খুঁড়ছে, পাশে দাঁড়িয়ে বিমল আর বকুল অপেক্ষা করছে। একসময় মাটির তলা থেকে বেরিয়ে এলো সেই মাটির কলসিটা। মানে এই তো আশ্চর্য ব্যাপার, বকুল তাহলে সত্যি কথাই বলেছে। এই কলসিটা যদি এখানেই থাকে তাহলে এটাই সেই জাদুর কলসি, কিন্তু ব্যাপারটা সবাইকে বলা যাবে না। সবার সামনে নারায়ণ নিজেকে সামলে নিয়ে বলল, এই তো সেই কলসিটা, এই কলসিটাই তো হারিয়েছিল। তাই ভাবি এই গাছের তলায় কখন যেন রেখেছি, আর তারপর মাটির তলাতেই থেকে গেছে। কিন্তু একটা কলসি একা একা মাটির তলায় গেল কি করে, তাও আবার এতটা গভীরে? নারায়ণ কি কোনো মিথ্যে কথা বলছে? স্বপ্নে কিছু দেখেছে নাকি? বিমল কাকা, এটা আমাদেরই কলসি। বাবা, ওই কলসিটা তুমি ভালো করে জলে ধুয়ে দাও। মাটির কলসি, কিন্তু জলে ধুলে কিচ্ছু হবে না। তুমি মাঠে চলে যাও, আমি ওই কলসি নিয়ে একা একাই বাড়ি যাচ্ছি। কলসি ধুয়ে বকুল সেটা নিয়ে বাড়ি ফেরার সময় মনে মনে ভাবতে থাকে, কলসির স্বপ্নটা যদি সত্যি হয়, তাহলে সেই মেয়েটা যা বলেছিল সেটাও সত্যি হবে। কলসির ভেতরে হাত দিয়ে আমি কিছু একটা চাইবো, আর তাই পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, আমার এখন লাড্ডু খেতে ইচ্ছে করছে। ও কলসি, লাড্ডু দাও আমার। কথা বলার সঙ্গে সঙ্গেই লাড্ডু চলে আসে। সেই কলসির ভেতরে হাত ঢুকিয়ে বার করতেই বকুল দেখতে পায় লাড্ডু বেরিয়ে এসেছে একটা। সেই লাড্ডুটা মুখে দিতেই বকুল খুশিতে প্রায় আনন্দে মেতে ওঠে।
কত ভালো খেতে লাড্ডুটা। তাহলে ওই মেয়েটা ঠিক কথাই বলেছিল। কিন্তু ওই মেয়েটা কে? আমি এক্ষুনি বাড়িতে যাই, মাকে গিয়ে বলি সব। তুই সেই কলসিটা নিয়ে এলি? তোকে বললাম না এসব কলসিতে কোনো কিচ্ছু হয় না। তুই আমার কথা বিশ্বাস করলি না? তুমি একবার ওই কলসির ভেতরে হাত ঢুকিয়ে মনে মনে যা চাইবে তাই পাবে মা। যাও, দেখো ঠিক পেয়ে যাবে। এই তো আমি এই লাড্ডু পেলাম। ওসব বাজে কথা, ওসব কিচ্ছু হয় না। আমাদের গরিবের সংসারে এমন আশ্চর্য ব্যাপার হবে না রে। বকুল, তুই কলসিটা রেখে দে, জল আনা যাবে বরং। আরে ওই কলসিটা জল আনার জন্য না গো, তুমি হাত ঢুকিয়ে দেখোই না একবার। এই নাও। গীতা কলসির ভেতরে হাত ঢুকিয়ে মনে মনে একটা বেগুন চায়, কিন্তু না, কিছুই পাওয়া গেল না। তোকে তো আগেই বললাম কিছুই পাওয়া যাবে না। কলসির ভেতরে হাত ঢুকিয়ে আমি একটা বেগুন চাইলাম, কিন্তু কোথায় কি? এবার আমায় দাও, আমি একটা কিছু চেয়ে দেখি। তোমার বেগুন লাগবে তাই তো? দাঁড়াও। বকুল কলসির ভেতরে হাত ঢোকায় আর মনে মনে বেগুন চাইতে থাকে। বকুল যখন হাত বার করে তখন দেখা যায় তার হাতে রয়েছে একটা বেগুন। কি? এই বেগুনটা কোথা থেকে এনেছিস? একটু আগে যখন কলসির ভেতরে আমি হাত ঢোকালাম তখন তো সেখানে কোনো বেগুন ছিল না। আমি তো তোমায় বললাম মা, ওই কলসিটা হলো জাদুর কলসি। কলসির ভেতরে হাত ঢোকালে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কিন্তু আমি তো একটু আগে কলসির ভেতরে হাত ঢুকিয়েছিলাম, তখন পেলাম না কেন? তাহলে কি তুই কলসির ভেতর থেকে সবকিছুই আনতে পারিস? একটা কাজ কর তো, কলসির ভেতরে হাত ঢুকিয়ে একটা মাছ আন দেখি। আমায় একটা মাছ দাও, আমায় একটা বড় মাছ দাও। এই দেখো, সত্যি সত্যি একটা মাছ বেরিয়ে এসেছে কলসির ভেতর থেকে। তাই তো মনে হয় রে। ওই কলসির ভেতর থেকে কোনো জিনিসপত্র তুই নিজেই বার করতে পারবি। আর কোনো চিন্তা নেই, এই মাছ ভাজা আজ আমরা খাবো, তোর বাবা, তুই আর আমি মিলে। আয় আয়, কলসিটা নিয়ে আয়। কলসিটাকে রান্নাঘরের কাছে ভালো করে রেখে দি। তবে মাছের সঙ্গে তো আরো অনেক কিছুই লাগবে রে। তুমি চিন্তা করছো কেন? কলসির ভেতর থেকে সব কিছু আমি তোমায় বার করে দেব। চলো। বকুল আর গীতা রান্নাঘরের কাছে বসে কলসির ভেতর থেকে একটা একটা করে জিনিস বার করছিল, আর জানলার ওপারে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখে চলেছিল বিমল। আমি তখনই বুঝতে পেরেছিলাম এই কলসিটা কোনো সাধারণ কলসি নয়। নারায়ণের বাড়ির কলসি, তাও আবার এত সুন্দর, আবার এমনি এমনি মাটির তলায় চলে গেল। এই কলসির ভেতর থেকে এত কিছু বাইরে বের হচ্ছে কি করে? তার মানে কলসির ভেতরে অনেক কিছু আছে, ওটা আমায় চুরি করতেই হবে। এই কথা ভেবে তখনকার মতন বিমল সেখান থেকে চলে গেল। দুপুরের দিকে নারায়ণ ফিরে গীতা আর বকুলের সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে আমার মেয়েটা মিথ্যে কথা বলেনি। তখনই আমি তোমাকে বলেছিলাম আমার মেয়েটা মিথ্যে বলে না। মেয়ের জন্যই আজ আমরা মাছ ভাজা খেতে পারছি। আমরা এত বলি, দেখো ঈশ্বর আজ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তবে তুমি কিন্তু এসব কথা বাইরে কাউকে আবার বলো না, বুঝলে? এসব কথা বাইরে কাউকে বললে কিন্তু ওরা এই কলসি নিয়ে যাওয়ার চেষ্টা করবে, চুরিও হয়ে যেতে পারে। তুমি চিন্তা করছো কেন? এই কলসি আমার মেয়ে ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, তুমি তো বললে। তাছাড়া ওই মেয়েটা তোকে আর কি কি যেন বলেছে বললি? ওই মেয়েটা আমায় কি যেন বলেছিল। হ্যাঁ, কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে কলসির ভেতরে হাত ঢোকায় তাহলে কিছু একটা হবে। ওসব কথা ভেবে লাভ নেই, কলসিটাকে এখন ভালো করে রেখে দাও। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। সেদিন নারায়ণ আর বকুলের কথা শুনে গিয়েছিল বিমল। একটা ফাঁকা সময় আর সুযোগ বুঝে বিমল আসে।
গীতা রান্নাঘরের কাছে বসে রয়েছে। বিমল ডাক দেয়, নারায়ণ ভাই আর বকুল যাচ্ছে কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। বাজারের দিকে গেছে, এসে তারপরে মাঠের কাজে যাবে। তা তুমি এখন এখানে? বা আমি একটু এলাম, এত কাজের মধ্যে তো আর আশাই হয় না। ভেবেছিলাম নারায়ণ ভাইয়ের সঙ্গে দেখা হবে। আচ্ছা বৌদি, একটু জল খাওয়াও না। তুমি দাঁড়াও, আমি এখনই জল এনে দিচ্ছি। এই বলেই গীতা জল আনতে চলে যায় বারান্দার দিকে। সেই ফাঁকে বিমল রান্নাঘরে ঢুকে কলসিটাকে বার করে নিয়ে আসে, বাড়ির উঠোনের এক পাশটায় রাখে। এই নাও জল। ফসলও আস্তে আস্তে কাটতে শুরু করেছে। চাষের জমির কাজ আবার আগের মতনই হবে। আমাদের কারোর কোনো চিন্তা থাকবে না গো। শুধু যদি ওই জমিটা একবার ছাড়ানো যেত তাহলে খুব ভালো হতো গো। সবই ভগবানের ইচ্ছে, আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি এখন যাই, বুঝলে? নারায়ণ ভাই এলে তখন না হয় আর একবার আসবো। আজকে যখন আমাদের বাড়িতে এসেছো, একটু বসে যাও, তোমায় সন্দেশ খাওয়াবো। দাঁড়াও দাঁড়াও, সন্দেশ নিয়ে আসি। সন্দেশ পেলে কোথায়? সন্দেশে তো অনেক দাম। গীতা ইতস্তত করে জানায়, বকুলের বাবা নিয়ে এসেছিল কোথা থেকে যেন, সেই সন্দেশই আছে। এই নাও। গীতা সন্দেশ এনে বিমলের হাতে দিল। বিমল মনে মনে বলল, আমি কি আর জানি না এই সন্দেশ কোথা থেকে এসেছে? সেদিনই আমার সন্দেহ হয়েছিল, আর তারপরে একটু একটু করে নজর রেখে বুঝতে পেরেছি প্রতিদিন নতুন নতুন জিনিস খাওয়া। ওর পরে থেকেই তো নারায়ণ ভাইয়ের বকুল এত খুশি খুশি মনে থাকে। না হলে তোমরা যা গরিব, তাতে তোমাদের নুন আনতে পান্তা ফোরায়। কেমন লাগলো বললে না তো? বাবা খুব ভালো। এই আমি এখন যাই, হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। নারায়ণ ভাই এলে বলো আমি এসেছিলাম, পরে আসবো। বিমল কলসি নিয়ে তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে। বিমলের বাড়িতে তার বউ লক্ষ্মী কলসিটা দেখে অবাক হয়ে যায়। মা, এই কলসিটা তুমি আবার কোথা থেকে নিয়ে এলে গো? বাড়িতে তো এতগুলা কলসি রয়েছে, তারপরেও আবার। আরে এ কলসি তেমন কলসি না, এ হলো জাদুর কলসি। এই কলসির ভেতর হাত ঢুকিয়ে যে কোনো জিনিস, অবশ্যই খাবারও আনা যাবে। ধুর, এইসব আবার হয় নাকি? এইসব ম্যাজিকের কথা, ওসব সত্যি সত্যি হয় নাকি গো? আমি ঘরের জানালাটা বন্ধ করে দিয়েছি, তুমি দরজাটা বন্ধ করে দাও। এই যে, তারপরে দেখো, এই দেখো, এই যে কলসির ভেতরে হাত ঢুকালাম। এবার বলো তুমি কি খেতে চাও? তো অনেকদিন ভালো রসগোল্লা খাইনি, রসগোল্লা খেতে চাই আমি। তুমি রসগোল্লা খাওয়াতে পারবে? রসগোল্লা? রসগোল্লা দাও আমাকে, বলছি আমায় ভালো রসগোল্লা দাও তো এক হাঁড়ি। এ কি হলো? কলসির ভেতরে এটা হাতে, আমার হাতে ঠান্ডা ঠান্ডা কি দেখছে? দাঁড়াও তো, বাইরে বের করি। ও বাবা গো, সর্বনাশ! এটা তো সাপ, এত কালো রঙের কুচকুচে সাপ। এ সাপ তো আমাদের কামড়াবে। কামড়ালেই তো। তুমি এ কি করেছো গো? হাড়ির ভেতর থেকে সাপটা ফেলে দাও না। আমি তো সাপটাকে ফেলতে পারছি না, আটার মতো সাপটা যেন আমার হাতে লেগে রয়েছে, হাত বেয়ে ওপরে উঠে আসছে তো। এমন সময় বাইরে থেকে নারায়ণের ডাক শোনা গেল। বিমল, বিমল, তুমি আমার বাড়িতে গিয়েছিলে নাকি বিমল? তাড়াতাড়ি ঘরে এসো নারায়ণ ভাই, এই দেখো দেখো কি অবস্থা হয়েছে আমাদের। কিন্তু বিমল এই কাজ করতে যাবে কেন? আর বিমল জানতেই বা পারবে কি করে এই কলসিটা জাদুর কলসি? তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি এসো। এই কোথা থেকে একটা কলসি জোগাড় করে এনেছে, সেই কলসির ভেতরে হাত ঢোকাতেই একটা কালো সাপ উঠে এসেছে। সেই সাপটাকে এখন আর হাত থেকে ছাড়াতে পারছে না। আমি তার মানে ঠিকই ভেবেছিলাম বিমল কাকাই কলসি চুরি করেছে। তাড়াতাড়ি চলো, না হলে বিমল কাকার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ঘরের ভেতরে ঢুকে দেখে বিমল মাটির উপরে বসে রয়েছে। তার হাত বেয়ে তার ঠিক মাথা লক্ষ্য করে সাপ ফনা তুলেছে। আমায় ক্ষমা করে দাও তোমরা, লোভে পড়ে তোমাদের ওই কলসিটা আমি চুরি করে এনেছিলাম। কিন্তু এমন কিছু হবে সেটা আমি জানতাম না। এই কলসির ভেতর তোমরা নিশ্চয়ই জাদু করে কিছু রেখেছো। আমি কিছুই করিনি। এই কলসি আমার মেয়েকে যে দিয়েছে সে ঠিক করেই রেখেছিল। ওই কলসিটা আমার মেয়ে ছাড়া আর কেউ কাজে লাগাতে পারবে না।
কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে এই কলসির ভিতরে হাত ঢুকায় তাহলে বিপদ তার হবেই। মনে পড়েছে, অসৎ উদ্দেশ্যে কেউ ওর ভেতরে হাত ঢোকালে কলসির ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসবে, আর তারপর আমি আমি তোমাদের পায়ে পড়ছি গো, তোমরা তোমাদের কলসি নিয়ে যাও, ওকে বাঁচিয়ে দাও তোমরা। বকুল, কলসি তাড়াতাড়ি নিয়ে আয়, তুই কলসিটা হাতে নিলেই সব ঠিক হয়ে যাবে। তুমি কলসিকে রক্ষা করার জন্য এখানে এসেছিলে, এই দেখো কলসিটা এবার আমার হাতে চলে এসেছে, তুমি বিমল কাকাকে ছেড়ে দাও। অদ্ভুতভাবে সাপটা বিমলের হাত থেকে বেরিয়ে বকুলের ধরা কলসির ভেতরে ঢুকে মিলিয়ে যায়। বকুল কলসির ভেতরে হাত ঢোকায়। এই কলসির জাদু শুধু আমার হাতেই কাজ করবে, ভগবান আমায় এটা দিয়েছেন। বিমল কাকা, তুমি বলো তুমি কি খেতে চাও, আমি দিচ্ছি। আমি আমি রসগোল্লা খেতে চেয়েছিলাম, আর তার জন্যই তো হাত ঢুকিয়েছিল এই কলসির মধ্যে। এখন আমাদের এই কলসি আর চাই না বাপু, আমাদের কিচ্ছু চাই না। আর তোমরা তোমরা বরং ওই কলসি নিয়ে যাও বাবা এখান থেকে। আমায় রসগোল্লা দাও। কলসি থেকে রসগোল্লা বেরিয়ে আসতেই সেই রসগোল্লা নারায়ণ, লক্ষ্মী আর বিমল সকলেই মিলে ভাগ করে নিল। বকুলও খেলো। কলসিটাকে বিছানার উপরে রেখে বলল, ভগবান যাকে যা দেন সেটা তার কাছে থাকাই সবচেয়ে ভালো, বুঝলে বিমল কাকা? অন্য কারোর কাছে গেলে ভগবান ঠিক তাকে রক্ষা করার কোনো না কোনো উপায় তৈরি করেন। আমরা চাইলে কলসি দিয়ে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমার মেয়ে যখন শুধুমাত্র কিছু চেয়েছে তখন এই কলসি থেকে আমরা সেটাই বার করেছি। আমার ভুল হয়েছে, লোভে পড়ে আমি এমন কাজ করে ফেলেছি। বকুল, আমায় ক্ষমা কর, আর কখনো আমরা এমন কাজ করব না। এরপর কলসি নিয়ে বকুল আর নারায়ণ ফিরে যায়। এরপর আর কখনোই কেউই তাদের কলসি নেওয়ার সাহস করেনি, কারণ সেই গল্পটা ছড়িয়ে পড়েছিল গোটা গ্রামে।